আসসালামু আলাইকুম। জাস্টিস ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি মহসিন আলমকে। আজ আমাদের সাথে আছেন ডক্টর মাহবুব আলম তালুকদার, অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। স্যার, জাস্টিস ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ইমপ্রুভমেন্ট করার জন্য যে প্রক্রিয়ায় কাজ করার কথা, যে মেথডে কাজ করার কথা, যে সিস্টেমে অ্যাপ্রোচে কাজ করার কথা, এই ধারে কাছে আমরা কেউ নাই। আমরা তো কথা বলি পার পাই। আমরা সবাই অ্যাক্সিডেন্টের কাজ, হিডেন কাজ করে, হিডেন নিজের স্বার্থে সবাই বলি ছাড়ে বড় বড় কথা বলে, নিজের কি ধান্দা এই চিন্তা সবাই বেড়াইতেছে মনে করেন। বাস্তবে ডেডিকেটেডলি কোনো পার্সন নাই। এবং দেখবেন সবাই কারো না পক্ষে বিপক্ষে কথা বলতেছে। এটা পক্ষ বিপক্ষের দরকার নাই, সবার পক্ষে কথা বলতে হবে, কারণ সবাইকে নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি মালিককেও দোষ দিব না, আমি শ্রমিককেও দোষ দিব না, জনগণকেও দিব না, সরকারকেও দোষ দিব না, আবার সবাইকে দোষ দিব। কোনোভাবে সবাইকে দায়ী আছে এখানে। কারণ কারো কোনো ফোর্টে গেলে আপনি গাড়ি চালাবেন, পথচারী যে রাস্তায় পার মনে হয় তার বাপের বাসা, এটা উঠান মনে করে, সে ধাক্কা দিলে পরে রাস্তাটা ছাড়ে। কি অসভ্য মনে করেন মানুষগুলো, আচরণ কারণ সব তো গ্রাম থেকে আসছে লোকগুলো, বেশিরভাগ ঘাওয়া টাইপের লোক, কথা শুনতে চায় না। মনে করেন ধাক্কা দিলে কী হবে, অসুবিধা কি, গাড়ি যাক। আপনি যখন গাড়িটা চালাবেন, পথচারী রাস্তা ছাড়া কিন্তু সে মোবাইলে কথা বলতেছে, আর মনে হয় যে সব লোক বুঝাইবার কার লোক, মানে কোনো সেন্স নাই। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্ট তো অনেক বেশি হওয়ার কথা আমাদের দেশে, তারপর অনেক সেফ হয়, কিন্তু হই থেকে অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু অনেক সময় দেখবেন হই থেকে হয় না, কিন্তু অসুবিধা। আমি নিজে তো ড্রাইভার, গাড়ি চালাই, আমি নিজে চলতেছি রাস্তাঘাটে, দেখতেছি তো মানুষের কীরকম সেন্সিভ মানুষগুলো। আপনি গাড়ি যাবেন, সামনে ধাম করে চলে যাচ্ছে, কিন্তু সে ধাম তো তারা এক সেকেন্ড থামি বলে যায় গাড়ি তো শক্তিশালী জিনিস, পিসা দিয়ে তো শেষ। মোটর সাইকেল আপনি ধাম করে ঢুকাই দিচ্ছে, কিন্তু সে তার কিন্তু এই সেন্স কাজ, আমি ছোটো একটা গাড়ি লাগাই কিন্তু শেষ। সবাই খালি, আর মোটর সাইকেল যাতে ইয়াং জেনারেশন তো ব্লাড গরম, সে মনে করে হয়ে যাবে, কিন্তু বাড়ি কাজ তো শেষ। রিক্সাটা ব্যাপারটা এটা মিনিমাম জিনিস তো। রিক্সা তো আপনি কি রিক্সা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন? প্ল্যানিং যেটা আমরা যদি, হ্যাঁ, প্ল্যানিংটা তো প্রপার প্ল্যানিং তো হয় না। এই সিটি যেটা যেভাবে চলতেছে এইভাবে সিটি চলবে না। আমি যতই ফ্লাইওভার যত কিছু করেন, সব সুবিধা তো চিন্তা করে যদি কাজ না করা। মধু তো এক জায়গায়, এখানে সবাই তো মধু আর খেতে আসে এখানে। স্যার, এখানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে, এটা যদি ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়, আরে 1000 বার 20 বছর এই কথা চলতেছে, লাভ নাই তো। আমি কথা বল 30 বছর পর এই কথাই বলবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঢাকাতে কেন তো আমার লজিক দেন, সে তো চিটাগাং পোর্ট থেকে চলে যাবে সরাসরি। চিটাগাং পোর্টের সাথেই সব গার্মেন্টস থাকবে, সমস্যা কি? আমার তেল খরচ বাড়বে, যানজট হবে না, দ্রুত আমরা কম্পিটিটিভ মার্কেট, আপনি চীনে অন্য দেশের সাথে কম্পিটিশন করে আপনি আগাইতে পারবেন, আপনার অনেক টাকা সাশ্রয় হবে। আপনি কেন এটাকে রাখছেন? এটা সম্পর্ক কি ঢাকার সাথে আপনার এই যে এই গার্মেন্টসের? ইন্ডিয়া তো এরকম, নয়াদিল্লি এবং বোম্বে, এটা তো অনেক দুটো পৃথক স্থান, তাই না? একটা রাজধানীতে যেটা হচ্ছে যে প্রশাসনিক যে কার্যক্রম, কমার্শিয়াল কার্যক্রমগুলো যদি ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, তাহলে তো অনেক সমস্যার সমাধান হচ্ছে। না হবে, কিন্তু কাজটা করবে কি? এবং আমি আপনাকে বলি, কথা বলে সমস্যা, রাষ্ট্র চালায় কারা? এমপি কারা? আপনি বলেন, এমপি কারা? সেন্সিটিভ বিষয়। সেন্সিটিভ, সে কি যাবেন? আমি আমার ইন্ডাস্ট্রি আমি চিটাগাং দিই, সে কি আইন পাস করতে দিবে? আর পেস লাগায় রাখবে, মনে করেন না দরকার নাই, ইনি থাক। সে ভাবছে আমার জন্য উপকার। রাষ্ট্রে যারা পার্সোনাল ইন্টারেস্টের কাছে, আমাদের রাষ্ট্র কিন্তু পার্সোনাল ইন্টারেস্টে চলে এখন। আমাদের যে পলিটিক্স যদি বলতে চাই, আগের পলিটিক্স এখন নাই, ব্যক্তিকেন্দ্রিক এখন সব কিছু। আগে সোহরাওয়ার্দী, ভাসানী, শেখ মুজিবের যে চিন্তা ভাবনা ছিল রাষ্ট্র নিয়ে, এই চিন্তা ধারে কাছে এখন কেউ নাই। আমার কি লাভ? আমি কি জানি, এই আমির মধ্যে ওরা আছে। আমি যারা বলতে চাই, সবাই নিজেকে ভালোবাসে, অন্য কাউকে সে পছন্দ করে না, আত্মকেন্দ্রিক সবাই। কথা বলবে কিন্তু মনে মনে অন্য জিনিস, টকশো করবে, বলবে ভিতরে অন্য জিনিস নিব, চিন্তা করে সবাই কোনো নিজের লাভ দেখতেছে। কিন্তু রাষ্ট্রের চিন্তা, কালেকটিভিটি, কালেকটিভ চিন্তা ভাবনা, কালেকটিভ কনসাসনেস, কালেকটিভ ডেভেলপমেন্ট, যে রাষ্ট্র যেটা চায় এরকম মানুষ নাই। এবং আমাদের সে লোক রাষ্ট্র নিয়ে ভাবে কম। ইন্ডিয়া যেরকম সবাই রাষ্ট্র নিয়ে ভাবে, আপনি পাশের দেশ মায়ানমার, এরাও কিন্তু রাষ্ট্র নিয়ে ভাবে। একজন লোক বিদেশে গেলে চিন্তা করে আমার দেশের স্টুডেন্টকে কেন পিএইচডি করা, আবার আমার দেশে ব্যাক করাবো, আমার দেশে কাজ করার জন্য। এই চিন্তা তো আমাদের নাই। আমাদের মধ্যে বলছি না, মানসিকতাই তৈরি হয় মানুষের মধ্যে এই বিষয় নিয়ে কাজ করা। স্যার, একটা সামাজিক আন্দোলন দরকার বলে। আন্দোলন হবে না, আন্দোলনের দিন শেষ, সোশ্যাল রেভলিউশন না।
এখন আন্দোলন এই মুক্তিযুদ্ধ 50 বছর আগে যে আন্দোলন হচ্ছে মানুষ কথা সামাজিক আন্দোলন না হবে না, সবাই নিজেকে এটা ভিন্নভাবে এটাকে হবে, বাধাগ্রস্ত হবে। আপনি আন্দোলন করে টিকতে পারবেন না এখন সোসাইটিতে, এই আগের দিন শেষ। আপনার মধ্যে কোন দোষ শুরু হবে, নতুন একটা গ্রুপ ঢুকে যাবে এখানে, আপনাকে আবার দিতে করে আপনি ধ্বংসই করে দেবে আপনাকে। আন্দোলনের দিন শেষ, আন্দোলন করার সমাধান হবে না কোনো কিছু। যদি হইতে হয় আপনার সাইন্টিফিকলি যদি কাজ করতে পারেন সিস্টেমেটিকভাবে আন্দোলনতে আমাদের যে মনে করেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে বুঝতে শিখতে। মানে আমি বলছি সৃজনশীল আন্দোলন, যেটা আন্দোলন তো চূড়ান্ত পর্যায়ে, আন্দোলন আগে তো অনেক কাজ করা আছে। আপনি প্রোডাক্টিভ মুভমেন্ট, এই প্রোডাক্টিভ মুভমেন্ট দেওয়া হবে না। আপনি যে প্রোডাক্টিভ মুভমেন্ট, আপনি তো মুভমেন্ট বুঝবেই না, মুভমেন্টের কাজটা কিভাবে, মুভমেন্ট করে লাভ কি? আপনি মুভমেন্ট করে রাষ্ট্র জয় করতে পারবেন, কিন্তু মুভমেন্ট করে এক্সটেন্ড করতে পারবেন না। যে কাজটা করবে সে যদি এটাকে গুরুত্ব না দেয়, কীভাবে আপনি যতই আন্দোলন করেন আপনাকে ভিন্নভাবে পিছিয়ে ফেলবে, বিভিন্নভাবে আপনাকে সরাই ফেলবে, বিভিন্নভাবে পরিস্থিতি রুখে দিবে, বিভিন্নভাবে নাম দিবে আপনাকে, আবার বিভিন্নভাবে আপনি নিজের জীবন দিবেন না, আন্দোলন করবেন। আমাদের যে সিস্টেমটা এখন মনে করেন আন্দোলনের দিন শেষ, আপনার কাজ করতে হয়। আমি যেটা বলছি, যদি ডেডিকেটলি কাজ করতে চান, একজন অ্যাডভাইজার লাগবে প্রধানমন্ত্রী, ডাইরেক্ট সে বসবে এবং সে কাজ জানে এবং কোন কাজের পর কোন পাস সে প্রায়োরিটি করে কাজগুলি করবে এবং একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে কাজগুলি করবে, ধীরগতিতে, এবং উদীয়মান হবে জিনিসগুলো দেখা যাবে এবং সবাই দেখতে পারবে হ্যাঁ আমরা কিছু পাইলাম। এছাড়া সম্ভব হবে না। এবং প্রধানমন্ত্রী ডাইরেক্ট একজন লোক, তার জেলটা খুবই 100 সব, এবং এইসব ধানাই ফানের মধ্যে নাই, এবং এইখানে ফিনান্স লাগবে না, কিন্তু মন লাগবে। মন মানে কি? আপনার কথা শুনে কিন্তু কয়েকজন বলেছিল, মানে অন্য বলেন না, আমি বলি তো, কিন্তু তারপরে উনি কিন্তু এই পদগুলোতে থাকতে পারেননি, তাদেরকে ওএসডি করা হয়েছিল সম্ভবত। না এইটা আমি বলি ওএসডি তে, আমি বলতেছি আমাদের যে সিস্টেম, যেটা কাজে সিস্টেমটা কেউ জানে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমাদের যে হেলথের কন্ডিশন বাংলাদেশে, হেলথ সেক্টরের ইমপ্রুভমেন্টটা কীভাবে আপনি পারেন, কত বছর যাবত ইমপ্রুভমেন্ট, আগে কেমন ছিল? 20 বছরে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। এটা গবেষণার মাধ্যমে কিন্তু পরিবর্তনটা আসছে। আগে টিকাই দিলে ভয় পাইতো মানুষ, পালাইতো বাচ্চারা, মহিলারা আসতো না। আর এখন আপনি টাকা দেন, 3 লাখ 3, 4, 5 লাখ, মানে 5,000, 6,000 টাকার টিকা আপনি নিতেছেন। আগে বিনা দিয়ে তারপরেও রাজি ছিলেন না। হাসপাতালে বাচ্চা অপারেশন করা বা বিভিন্ন কমপ্লিকেশনগুলো কিন্তু সমাধান আসছে। কিন্তু আগে অনেক মহিলা গর্ভবতী অবস্থা মারা যেত, প্রেগনেন্ট অবস্থা মারা যেত, প্রেগনেন্ট বাচ্চা প্রসবের সময় মারা যেত, অনেক মহিলা বাচ্চা মারা যেত প্রচুর। এখন আছে এটা, এক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়ার চেয়ে গিয়ে খুব ভালো অবস্থা আমরা। আরে এইটা এগুলো পেছনে কারণটা কি? রিসার্চ, গবেষণা। আমরা যদি গবেষণা করি, আমি আজকে তো সমাধান পাবো না, আমাকে সময় দিতে হবে। কতগুলো সমাধান কালকেই পাবো, আর কতগুলো আমি পরে পাবো, কারণ আমাদের হোল সিস্টেমটার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। সিস্টেমটাই গণ্ডগোল, এলিমেন্ট হয়েছে, এটাকে বাইপাস করে আপনাকে কিছু কাজ করলে আপনি পরিবর্তন পাবেন। সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক অ্যাপ্রোচ। এখন আমাদের কাজ করতে হবে অপারেশনাল রিসার্চ, অ্যাপ্লাই রিসার্চ নিয়ে কাজ করতে হবে আমাকে, এবং স্কেলিং আপ করতে হবে, রিপ্লিকেশন করতে হবে, একটা ভালো জিনিসকে দেখাইতে হবে। এটা এমপির জুরিডিকশন দেখাবে যে আমার এলাকা আমি এইভাবে কাজ করে আমি চেঞ্জ আসলাম, আপনি আসেন তাহলে কাজ করি, আপনিও করান, তাহলে আপনিও আপনার পুরস্কার দেওয়া হবে। তাহলে আপনাকে রিসার্চ পদ্ধতি, যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করে করে আপনাকে আগাইতে হবে। হঠাৎ করে তো কাজ করা যাবে না। এই জন্য ওভারঅল যেটা বলতে চাই, যে সমাধান একবার হবে, আপনাকে সাইন্টিফিক সিস্টেমেটিক অ্যাপ্রোচ আসতে হবে। রাতারাতিও করা যাবে না, আবার রাতারাতি অনেক কাজ করা যাবে। স্যার, আমি পরবর্তী একটা প্রশ্ন প্রতি, সেটা হচ্ছে একটু ইন্টারাক্ট করবো। আপনার যে প্রতিষ্ঠান এআরআই, এর বয়স কত এবং এর কন্ট্রিবিউশনটা কি, এবং বাস্তবতার নিরিখে আমি বলি আপনাকে, এটা সেন্টার অফ এক্সিলেন্স মনে করেন, এইটাতে সারা বাংলাদেশে কাজ করার কথা ছিল। ইনস্টিটিউটটা মনে করেন কত সাল থেকে? এটা 2002 সালে এস্টাবলিশড। 3 থেকে তার কার্যক্রম শুরু করে, প্রক্রিয়ার মাধ্যমে সরকারিভাবে উদ্যোগ শুরু করে, প্ল্যানিং মিনিস্ট্রি। প্রায় 20 বছর। হ্যাঁ, প্রায় 20 বছর যাবত। কিন্তু এই প্রতিষ্ঠান যেভাবে কাজ করার কথা ছিল, কাজ করতে পারে নাই। সব জায়গায় কিন্তু আমাদের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা আসে। আমাদের বাঙালি হিসাবে আমরা বলতে চাই, আমরা কারো ভালো দেখতে চাই না, কেউ উন্নতি করে আমরা চাই না। আমরা এই ফিলোসফি, যে ল্যাং মারার ফিলোসফি, যে কারে আমি ডিঙ্গায় কী করবো, আমি নিব, এই ধান্দায় কিন্তু সবাই চলে। এই জন্য একটা প্রতিষ্ঠান প্রপারলি ফাংশনিং করার যেভাবে আগানোর কথা ছিল, এই প্রতিষ্ঠানটাকে আগাইতে দেয় না মানুষ। এটাই আমাদের সিস্টেম, এটা আপনাদের তৈরি করবেন, বুক করতে পারবেন না। এবং আপনি যে আগাবেন, আপনাকে খুচরো পিছন দিকে ধরে রাখবে, অনেকেই কাজ করতে দিবে না। তারপরে সাপোর্ট কোথায়, এটা ফান্ড কোথায়, কে টাকা দিবে? হ্যাঁ, টাকা ডাইরেক্টর ইনিশিয়েটিভে আনতে পারে ইচ্ছা করে, ইনিশিয়েটিভ দিবে কীভাবে? তাকে তো স্কোপ দেয় নাই, যে ঠিক আছে দরকার নাই। এই জন্য আলটিমেট যেটা হয় কি, আমাদের হোল সিস্টেমটা কেউ কাজ করতে ইচ্ছা থাকা সত্ত্বেও সে কাজগুলি করতে বিভিন্ন কারণ,
কাউকে দোষ দেওয়া যাবে না। আপনার দোষ দেন, হ্যাঁ বিআরটির চেয়ারম্যান চাই কাজ করতে, কীভাবে কাজটা করবে তার তো অনেক বাধা, শেষ পর্যন্ত সে আমি সময় পার করে যাই, আমার সময়টা চলে যায়, আমি কোনোভাবে সবাই এইভাবেই চলতেছে কিন্তু এখন। আমার ক্ষমতা থাক, আমি সময় পার করে ভালোভাবে চলে যাই, কারণ আমাদের যে হোল সিস্টেমটাই কোনো না কোনোভাবে সব জায়গায় আঘাত করে, কিন্তু কাজ সঠিকভাবে কাজ করতে দেয় না, তাকে ছেড়ে থাকতে দিতেছে না, মনে করেন বিভিন্নভাবে কী করে। এই জন্য ইনস্টিটিউটের যে পরিমাণ ফান্ড দরকার ছিল, যে কাজ করার স্কোপ দরকার ছিল, এইভাবেই বিশ্ববিদ্যালয় ফান্ড দেয়, গভর্নমেন্টও এটাকে ইনিশিয়েটিভ নেয় নাই যে ঠিক আছে আপনাদের 1000 কোটি টাকা দিলাম, আপনারা কাজ করেন, আমি দিলাম ফ্রিডমলি, আপনারা রিসার্চ করে আমাদের ইমপ্রুভমেন্ট দেখান। বিদেশে যেরকম দেয় ইনস্টিটিউটগুলিকে ফ্রি ফান্ড দেয় কিন্তু। তাহলে স্যার সলিউশনটা কী হতে পারে? সলিউশন একটাই, আপনাকে স্কেলিং আপ করতে হবে, আপনাকে ধীরে গতিতে কাজ করতে হবে, এবং লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম অনুযায়ী আপনার কাজগুলি ধরতে হবে কোনটার পরে কোনটা, এবং খোদ কাজ যদি করতে চান এটা মাস্টার প্ল্যান নেই, মাস্টার প্ল্যান বেশি লাগবে না। আপনি যদি হেলমেট দেন মনে করেন, তাতে হেলমেট পরতে বাধ্য করেন সবাইকে, আপনার লাইফ সেফ, অন্যদের লাইফ, ফ্যামিলি লাইফ সেফ, আপনার সেফ না, আপনাকে সবাইকে বোঝাইতে হবে যে আপনার কিন্তু ইম্পর্টেন্ট, আপনি ঝুঁকি নিয়েন না, অন্যের ঝুঁকির মধ্যে ফেলবেন না। মানে সবাইকে কাউন্সিলিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, মোটিভেশনের মাধ্যমে, এবং আইনটাকে প্রয়োগ করতে হবে সঠিকভাবে। আবার সঠিকভাবে আইন প্রয়োগ করা যাবে না, করলে বিশৃঙ্খল হবে। আবার একটা সিস্টেমের মাধ্যমে আইনটাও প্রয়োগ করতে হবে। হঠাৎ করে আইন প্রয়োগ করে দেন যে আজকের থেকে কালকের থেকে ফেক লাইসেন্স নিয়ে কোনো গাড়ি দিতে পারবো না, তাহলে তো গাড়ি চলবে না কালকের থেকে, মনে করেন। আপনাকে পাশাপাশি সাস্টেনেবল সলিউশন আনতে হবে, একটা শুরু করবেন, এটা করবেন, তারপর ছিল আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পরে আপনি অন্য চিকিৎসা শুরু করেন। আপনি একসাথে চিকিৎসা শুরু করা যাবে না, তাহলে রোগী কিন্তু মারা যাবে। আমাদের হচ্ছে এই জিনিসটাই, হঠাৎ করে আমরা করি যে আজকে এটা করে ফেলাম, পরের দিন কিন্তু মানুষ রাস্তায় হাঁটতেছে, কিন্তু মানুষ অসহায়। কিন্তু আপনি যে কোনো কাজ করার আগে আপনি ফিজিবিলিটি স্টাডি করে নেবেন, সম্ভব কিনা, কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব না, কতটুকু পারবো, কতটুকু পারবো না, তারপর যুদ্ধ নামেন যে ক্যাপাসিটি আছে আমি নামলাম, আমরা না জানি যুদ্ধে নামতেছি, আবার পিছিয়ে দিচ্ছি। কিন্তু আবার এই যে 12 অঙ্ক বললাম, আমরা আগানো পিছনের মধ্যে বেশি পিছিয়ে গেছি আমি মনে করেন। এখন আমাদের সাথে একটা সংস্কৃতির ব্যাপক অসমগ্রতি হয়েছে, রাস্তার সাথে আমাদের মানসিকতার সাথে কোনো সম্পর্কই নেই, বিচ্ছিন্ন। কিন্তু এই জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণ যে বাড়ে বা কমে, আমাদের স্ট্যাটিস্টিক তো গণ্ডগোল, পরিসংখ্যানটা তো নাই কী পরিমাণ অ্যাক্সিডেন্ট এবং কী পরিসংখ্যান নিতে হবে, এটা আমরাও জানি, সবাই জানে, কিন্তু আমরা কর্তব্য গিয়ে বাধা দিবে। কী দরকার এই পরিসংখ্যান, সঠিক দরকার কি? মানে আপনি তো টাকা দেন, আমি বলে দিব আগামীকালকে যে টাকা আমি প্রেডিকশন করে দেবো আপনাকে যে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট, আন্ডার রিপোর্টিং যত জাস্ট কয়টা রাস্তা আপনি কালেক্ট স্টাডি করবেন, এখানে তো আন্ডার রিপোর্টিং পাবেন যে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট। এইটার জন্য যদি অ্যাক্সিডেন্টের পুরোপুরি আপনার তথ্য দেন, তাহলে এটাকে বলে সার্ভেলেন্স সিস্টেম। যদি অ্যাক্সিডেন্ট পরপরই সাথে সার্ভেলেন্স সাথে নিয়ে আসতে হবে। অ্যাক্সিডেন্টের সাথে থেকেও মারা যায় না, পরে আবার অনেকে মারা যায়। তা 30 দিন পর্যন্ত ডাটা নিতে পারেন, তাহলে আপনি অ্যাক্সিডেন্টের স্টেটিস্টিক পাবেন যে অ্যাকচুয়ালি আমরা কী পরিমাণ অ্যাক্সিডেন্ট মারা যায়। তবে একটা বলতে, যারা অ্যাক্সিডেন্টের কথা বলে তারা এই বিষয়ে কেউ দক্ষতা জ্ঞান রাখে না, শুধু সাধারণ কথাগুলি বলে, সাধারণ কথাই মানুষ শুনতেছে। সাধারণ কথা শোনা হবে না, এটা বিশেষ কথা লাগবে, বিশেষ জ্ঞান লাগবে, বিশেষ প্রশিক্ষণ লাগবে, এবং বিশেষভাবে কাজগুলি করতে হবে। সায়েন্টিফিকভাবে কাজ না সমাধান হবে না, এবং একটা অ্যাপ্রোচের মাধ্যমে কাজগুলি করতে হবে। এলোপাতারি কথা বললে হবে না, এলোপাতারি কাজ করলে হবে না, যেভাবে কাজটা করার কথা সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে আমি সমাধানগুলো পাবো, এবং আমি আস্তে আস্তে অগ্রসরমান পর্যায়ে যাইতে পারবো যে এইটা হবে, এইটার সমাধান আর এটা ভাবার দরকার নাই, অন্য একটা ধরি আবার করি, এটা শেষ, আর দরকার নাই। হ্যাঁ, যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এইগুলোকে আমি প্রথম হাত দিব। ড্রাইভারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, লাইসেন্সটা সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করা, লাইসেন্সগুলি বারবার রিনিউ করার আগে বারবার প্রশিক্ষণতা নিয়ে আসা, শুধু লোক দেখানো প্রশিক্ষণ না। আমরা যেগুলো এখন করি মানে নিড বেস প্রশিক্ষণ, তার কোন প্রশিক্ষণটা দরকার, কোনটা দিয়ে বেনিফিট পেয়েছে, কোনটাকে ফিল করে যে আমার এই প্রশিক্ষণটা দরকার। ডিফেন্সিভ ড্রাইভিং, এক ভদ্রভাবে গাড়ি চালানো, অন্যকে সুবিধা করে দেওয়া, আমি ভদ্রভাবে চালাবো, আমি আড়াআড়ি করবো না, দৌড়াদৌড়ি লাফালাফি করবো না, কার আগে আমি যাবো, দরকার কি, আমি একটু পরে যাই। এই যে মানসিকতা, এবং ওভার স্পিড টেন্ডেন্সিটা কমাইতে হবে। আমি ওভার স্পিড করবো না, এবং এটা কিন্তু সহজে বন্ধ করা যায় টেকনোলজির মাধ্যমে। ইচ্ছা করলে গাড়ির স্পিড আপনি দিতে পারবেন না, টেকনোলজি কিন্তু এখন স্পিডে যাবে না গাড়ির, আপনি মেশিন ফিট করে দেখেন, সহজ কিন্তু টেকনোলজি। আমরা তো টেকনোলজি ব্যবহার করি না এখন, আমরা যেগুলো এমনিতে সমাধান হবে, আমি কেন এইগুলি কথা বলতে যাবো? আমার আইন তো এমনি প্রয়োগ হয়েছে, আমি গাড়ি আইন দরকার, আমাদের টেকনোলজি ডিজিটাল সিস্টেম আছে, ফাইন হাতে হাতে, আপনি কেন পুলিশ এনে আইন প্রয়োগ করতেছেন? যেগুলো এমনিতেই সম্ভব
তাহলে আপনি এটার পিছনে অর্থ ব্যয় করলে তো আপনার অনেক সমাধান হবে।